আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির জন্য হাজির করা হবে আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, আজকে কোন কোন বিষয়ের উপর শুনানি হতে পারে এবং সে বিষয়ে আরও কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। আজকে হচ্ছে এই জুলাই আগস্ট গণহত্যার দ্বিতীয় এবং তৃতীয় মামলার ধারাবাহিকতায় বিগত সরকারের মন্ত্রিপরিষদ সদস্য সহ যেই শীর্ষ ব্যক্তিরা রয়েছেন সেই শীর্ষ ব্যক্তিদের কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। এবং কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ঢুকলেন, মন্ত্রী শাহজাহান খান ঢুকলেন। আজকে মোট ১৯ জনকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার যে বিচার, সেই বিচারের অপরাধে আজকে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং এই বিষয়ে একটি তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে এখানে রাষ্ট্রপক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই অভিযুক্তদের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার যেই সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটি অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যেই দায়, সেই দায় কিন্তু এই সবার বিরুদ্ধেই রয়েছে। এবং সেই ধারাবাহিকতা এখন কিন্তু আপনারা দেখছেন যে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নিয়ে যাওয়া হচ্ছে। এবং জুনায়েদ আহমেদ পলকের পাশাপাশি আমরা এখন দেখতে পাচ্ছি যে সাবেক পুলিশ কর্মকর্তা কাফি, শেখ সেলিমের ছেলে সোলাইমান সেলিম, তাকেও কিন্তু আমরা দেখলাম যে এখন নেওয়া হয়েছে। এবং এই ধারাবাহিকতায় বলতে চাই এক এক করে যে প্রথম কিন্তু যেই আসামি হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের কাঠগড়ায় ঢুকেন তিনি হচ্ছেন যে সাবেক মন্ত্রী দীপু মনি। এবং এরপরই কিন্তু আরও যারা আসবেন, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ফারুক খান, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। একটি তথ্য আপনার মাধ্যমে জানাতে চাই, সেটি হচ্ছে যে সাবেক এমপি সোলাইমান সেলিমকে ইতিমধ্যে ঢুকানো হয়েছে এবং সাবেক র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও কিন্তু আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং সেই ধারাবাহিকতায় সেই হাজির করার আনুষ্ঠানিকতাটি চলছে এবং আমরা দেখতে পাচ্ছি একে একে সবাইকেই কিন্তু ঢুকানো হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে। এবং কিছুক্ষণ আগেই কিন্তু কাশিমপুর কারাগার থেকে এই পুলিশ ভ্যানটি এখানে হাজির হয়। এবং আমরা দেখেছি একটু আগেই যে গেইটের সামনে কিন্তু এই যে গ্রেফতারকৃত যারা রয়েছেন তাদের স্বজনরা অপেক্ষা করছেন এবং তাদের আইনজীবীরা অপেক্ষা করছেন। এই মামলাটি কিন্তু যেই যদি আনুষ্ঠানিকতাভাবে বর্ণনা করতে হয় সেটা 27 অক্টোবর এই মামলাটির কিন্তু আসলে এই অভিযুক্তদের জুলাই আগস্ট গণহত্যার আসামি হিসেবে গ্রেফতারি পরোয়ানা জারির মধ্য দিয়ে শুরু হয়। এবং সেই ধারাবাহিকতায় বেশ কয়েক দফা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে এই মামলার তদন্ত শেষের জন্য সময় দেওয়া হয়। এবং আজকেও হয়তো এই তদন্তের অগ্রগতি সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলোচনা করা হবে এবং সেই আলোচনায় তদন্তটি কোন পর্যায়ে রয়েছে হয়তো চিফ প্রসিকিউটর তুলে ধরবেন আদালতের কাছে। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে সবাই কিন্তু এসেছেন। আমরা দেখলাম যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি র্যাব, যিনি এখন কিন্তু ঢুকছেন এবং একে একে আসামিদের নিয়ে আসা হচ্ছে। এবং সেই আসামিদের নিয়ে আসার মধ্য দিয়েই কিন্তু এই বিচার শুরুর যে আনুষ্ঠানিকতা তার প্রারম্ভিক পর্যায়টি শুরু হয়ে যাচ্ছে। তবে মোটা তাকে যদি বলতে হয় যে এই জুলাই আগস্ট গণহত্যার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারিক কার্যক্রম, এই বিচারিক কার্যক্রমকে আরও অনেক দূর যেতে হবে। কারণ আসামিদের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হওয়ার পর সেই তদন্ত প্রতিবেদন যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর জমা দেবেন, সেই জমা দেওয়ার পর সুনির্দিষ্টভাবে কোন কোন অভিযোগগুলো আনা হবে সেই অভিযোগ গঠনের শুনানির মধ্য দিয়ে বিষয়টি স্পষ্ট হবে। এবং সেই অভিযোগ গঠনের পরই কিন্তু আনুষ্ঠানিকভাবে এই বিচারিক প্রক্রিয়াটি শুরু হবে। এবং তারপরে যেই অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগের পক্ষে রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি তুলে ধরবেন, পাশাপাশি আসামির পক্ষ থেকে সেই যুক্তির বিপক্ষে তাদের যে আইনি অবস্থান সেই আইনি অবস্থানগুলো তুলে ধরা হবে। এবং সবগুলো বিষয়ের চুলচেরা বিশ্লেষণের পরই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারিক প্যানেল, সেই বিচারিক প্যানেল জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে এই যে ব্যক্তিরা রয়েছেন, এই যে ব্যক্তিরা যারা কাঠগড়ায় রয়েছেন তাদের বিষয়ে সিদ্ধান্তটি জানাবেন। তো এই ছিল বিচার প্রক্রিয়ার সার্বিক পরিস্থিতি। আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে করতে পারেন।
যে এখন পর্যন্ত কিন্তু সব আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি এবং সেই ধারাবাহিকতায় কিন্তু যে বাকি আসামিরা রয়েছে সেই বাকি আসামিরা কিন্তু আসছেন এবং পুলিশ কিন্তু প্রস্তুত হচ্ছেন তাদের নামিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই বিচারিক আদালত সেই বিচারিক আদালতে প্রবেশ করিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা কিন্তু দেখেছি যে দীপু মনির পর শাহজাহান খান, আমরা দেখেছি জুনায়েদ আহমেদ পলক, আমরা দেখেছি শামসুদ্দিন চৌধুরী মানিক সহ যে হেভিওয়েট আসামিরা রয়েছেন জুলাই আগস্ট গণহত্যা মামলার, সেই তাদের কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রবেশ করানো হয়েছে এবং আরও বেশ কিছু আসামি কিন্তু এখনো প্রবেশ করার অপেক্ষায় রয়েছেন। এই মামলায় আজকে কিন্তু 19 জন আসামি রয়েছেন এবং 19 জন আসামিকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার মামলায় সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগে কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং সেই অভিযোগের বিষয় কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে আজকে এই মামলার যে অগ্রগতি সেই অগ্রগতি তুলে ধরা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আরও একজন আসামিকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই ধারাবাহিকতায় পুলিশরাও কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। একদম কঠোর অবস্থানের মধ্য দিয়ে কিন্তু তারা সবাইকে প্রবেশ করে দিয়ে যাচ্ছেন। শাহজাহান খান যদিও প্রবেশের সময় কিছু কথা বলার চেষ্টা করছিলেন গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে, কিন্তু সেই কথাগুলো পুলিশরা একটু বাধা দিয়ে তাকে প্রবেশ করিয়ে দিয়েছেন, কারণ আসার পথে হয়তো অনেক ধরনের সমস্যা থাকতে পারে, অনেক ধরনের বিড়ম্বনা হতে পারে এবং সেই বিষয়গুলো নিয়ে হয়তো তার বিরক্তিটা যেটা আমরা নামার সময় তার অভিভাবক ব্যক্তির মধ্য দিয়ে দেখেছি। আর আপনার মাধ্যমে জানাতে চাই যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে এই 19 জনকে হাজির করার বিষয়টিকে কেন্দ্র করে স্বজনরা কিন্তু অনেক ভোর থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদর দরজা অপেক্ষা করছিলেন এবং আমরা এসে দেখেছি তাদের কাছে, যদিও তারা গণমাধ্যমের সাথে কোনো প্রকার কথা বলার ভিত্তিতে তাদের কোনো আগ্রহ ছিল না এবং তারা রাজি হননি এবং এর পাশাপাশি আমরা দেখেছি কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ এই মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মামলা। যে প্রথম মামলাটি সেই প্রথম মামলাটি হচ্ছে শুধুমাত্র এককভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবং পরবর্তীতে যেই শেখ হাসিনার যেই মন্ত্রিপরিষদ সদস্য সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা ছিলেন বিগত ফ্যাসিস্ট সরকারে তাদেরকেই কিন্তু এই মামলায় দ্বিতীয় মামলার আসামি করা হয়েছে এবং এই ধারাবাহিকতায় তৃতীয় মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন সেই তাদেরকেও কিন্তু এই জুলাই আগস্ট গণহত্যার মামলায় রয়েছেন এবং রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়েছে যে জুলাই আগস্টে যে পৈশাচিক গণহত্যা সংগঠিত হয়েছে সেই গণহত্যা সংগঠনের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে এরা দায়িত্ব পালন করেছেন এবং তাদের নির্দেশে অধীনস্থরা সেই জুলাই আগস্ট গণহত্যাকে সংগঠিত করতে বড় ভূমিকাটি রেখেছে এবং সেই ধারাবাহিকতাই কিন্তু আমরা দেখেছি যে আবু সাইদ মুগ্ধের মতো অসংখ্য তরুণ তাদের জীবন দিয়েছেন, প্রায় 1400-র বেশি কিন্তু শহীদ হয়েছেন এবং এর পাশাপাশি আহতের সংখ্যা কিন্তু আরও অনেক বেশি এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত আর কোনো গাড়ি কিন্তু আসার অপেক্ষায় নেই। সামনে যদি আরো কোনো তথ্য থাকে আপনার মাধ্যমে আমরা দর্শককে জানিয়ে দেবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জুলাই আগস্ট গণহত্যার বিচারের সবশেষ পরিস্থিতি ছিল এই। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ মিজান আপনাকে।